হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি শাহিন মোল্লা বলছিলাম ফান্ডামেন্টাল ম্যাথ ল্যাব থেকে। টাইটেল দেখে এবং থাম্বনেল দেখে অবশ্যই বোঝা গেছে যে আজকের ক্লাসটা কিসের উপরে। আজকের ক্লাসটা হচ্ছে সৃজনশীল একটা জ্যামিতির উপরে, ক্লাস 9-10 আর কি, এবং এসএসসি পরীক্ষার্থীর জন্য। আপনারা যারা সৃজনশীল নিয়ে ভয় আছে, প্রথম কথা হচ্ছে সৃজনশীল আসলো কেন, বা সৃজনশীল বা দিয়ে লাভটাও বা কি হলো আমাদের স্যারদের। যেমন আমি একটু যদি আগে থেকে কথা বলে আসি, সেটা হচ্ছে যে এই করোনা প্যান্ডেমিক মুহূর্তে শিক্ষা ব্যবস্থার বাংলাদেশে যেভাবে অগ্রগতি হচ্ছে এখন, আপনারা বাসায় যদি ঠিকমতো না পড়েন এবং নিজের দায়িত্ব যদি নিজের না নেওয়া হয়, প্রতিটা স্টুডেন্ট যদি নিজ থেকে একটু পড়াশোনার ব্যাপারটা যদি কন্টিনিউ না করে, তাহলে কিন্তু সে ভালো রেজাল্ট করতে পারবে না। বিশেষ করে ইউরোপ কান্ট্রিগুলো অর্থাৎ যেখানে শীত প্রধান দেশ, যাদের শীত বেশি হয়, অর্থাৎ যে আমাদের বাংলাদেশ তো শীতও আছে, গরমও আছে, হ্যাঁ, কিন্তু কিছু 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 দেশ আছে যেখানে শীত প্রচুর শীত, আবার গরম হলে প্রচুর গরম। তো সামনে শীত আসতেছে, মহামারী, করোনার একটা খুব মারাত্মক সময়, সেজন্য সবাইকে অবশ্যই সতর্ক থাকতে হবে। এবং পড়াশোনার ব্যাপারটা নিজেকে, আমার কথা হচ্ছে যে আমি যদি বইয়ের সব কিছু পারি, তাহলে আমাকে যেখান থেকেই প্রশ্ন করা হোক না কারণ আমি কিন্তু সেটা উত্তর দিতে পারবো। তো যাই হোক, কথা না বাড়িয়ে আমি ক্লাসে চলে যাই। সবাই সাবধানে থাকবেন এবং আপনার আব্বা আম্মু, আপনার পরিবারের সবার দিকে খেয়াল রাখবেন। এবং স্টুডেন্ট যারা, তোমরা সবাই নিজের দায়িত্ব নিজে বুঝে নিয়ে যেভাবে হোক পড়াশোনা আগাতে হবে। তো আজকে যে টপিকটা হচ্ছে সৃজনশীল, আগে কিন্তু আমি বলে রাখি, যেমন আমাদের ব্যাচ যখন এসএসসি আমরা প্রথম পরীক্ষা দিয়েছি, তখন কিন্তু গ্রেড অর্থাৎ পয়েন্ট আসছে, এর আগে কিন্তু পয়েন্ট ছিল না। এর আগে ছিল কি, এর আগে ছিল যে মার্ক কত পেত সেই মার্কটা দিয়ে দিত, এবং এই মার্কটার আবার আলাদা আলাদা সেকশন থাকতো। একটা হচ্ছে যে ফার্স্ট ক্লাস, তারপরে এই স্টার, প্লেস, এইরকম, অর্থাৎ এই মার্কগুলোকে আলাদাভাবে তখন একটা নিয়মটা ছিল কি অন্যরকম। ফার্স্ট ক্লাস বলতে যারা 60-এর উপরে পাইতো তাদেরকে ফার্স্ট ক্লাস বলা হতো। স্টার বলতে যারা 80 পেত তার স্টার বলা হতো, 90 পেলে তাদের বলা হতো প্লেস। হ্যাঁ, তো এখন সেই বিষয়টাকেই আসলে গ্রেডিংয়ে নিয়ে আসছে। আমরা যখন এসএসসি পরীক্ষা ফার্স্ট দিয়েছি, গ্রেডিংয়ে, অর্থাৎ অবশ্যই বিষয়টা কিন্তু তোমরা সবাই জানো বা আপনারা সবাই জানেন। এখন যে বিষয়টা বলতেছে সৃজনশীল, হচ্ছে কি 2013 থেকে সৃজনশীলটা এসেছে। সৃজনশীল আসলে কি ওই একই নিয়ম, আগেও কিন্তু ম্যাথ চেঞ্জ করে দিত। কীরকম চেঞ্জ করে দিত? আগেও ম্যাথের সংখ্যা চেঞ্জ করে দিত, জ্যামিতির ইগুলো অর্থাৎ 2-3টা থিওরিগুলোর অক্ষরগুলো চেঞ্জ করে দিত। হ্যাঁ, কিন্তু ওটা হচ্ছে যে মানে একসাথে যে 3টা প্রশ্ন একসাথে ছিল না ম্যাথে আর কি, মানে একটা প্রশ্ন ছিল। কিন্তু সায়েন্সের ক্ষেত্রে এরকম ছিল যে হয় ওই 1 নম্বরের 2টো প্রশ্ন ধাপ ছিল, হয় এই 3টে অ্যান্সার করতে হবে, নাহলে ওই 3টে অ্যান্সার করতে হবে। অর্থাৎ সেইটাকে সৃজনশীল আকারে করেছে। মানে আমি বলতে চাচ্ছি যে যদি আমি বইয়ের সব কিছু ভালো করে পারি, বইয়ের অঙ্ক বা বইয়ের জ্যামিতি আমি সব ভালো করে পারি, তাহলেই আমি সৃজনশীলটাই পারবো। এতে কোনো ভয় পাওয়ার কিছু নেই, বা এতে কোনো মানে সংকুচিত হওয়ার কিছু নেই। আমরা সৃজনশীল কীভাবে কি জানি কঠিন মনে হয়, কঠিন না। তো আজকে ক্লাসটা সৃজনশীল, এই যে 8.2-এর যে সৃজনশীল, এটা একটাই সৃজনশীল আছে 4 নাম্বার, এরপরে আরেকটা 5 নাম্বার জ্যামিতি আছে, আরেকটা এক্সট্রা জ্যামিতি, তাহলে আমাদের 8.2টা শেষ হয়ে যাবে। আজকে 8.2-এর এই যে সৃজনশীলটা আমরা দেখি, এবার সৃজনশীলটা কীভাবে তৈরি হয়েছে এবং কীভাবে করতে হবে, একদম সহজ। যারা 8.2, আমি আগে বলে রাখি, যারা 8.2-এর বইয়েরগুলো শেষ করনি এবং যারা এই 1, 2, 3 শেষ করনি, তারা অবশ্যই ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে,
অথবা আমাদের এই চ্যানেলে ঢুকে ক্লাস 9-এর প্লেলিস্টে খুঁজলেই কিন্তু এগুলো পাওয়া যাবে, সেটা অবশ্যই পড়ে আসতে হবে, নাহলে কিন্তু এটা বোঝা কঠিন হয়ে পড়বে। ওকে, তো আমি আবার বলি, ভালো লাগলে লাইক করতে হবে এবং সাবস্ক্রাইব করতে হবে, বন্ধুদের শেয়ার করতে হবে, ঠিক আছে? তো আমি এখন চলে যাচ্ছি। আর একটা কথা, প্রত্যেকে বুঝে কি না বা এই কয়েক কিনা একটু কমেন্টে কিনা জানাতে হবে যে না এটা বোঝা গেছে, বা এই বিষয়টা আর একটু ক্লিয়ার হলে আমরা কিন্তু ভালো করে বুঝতে পারি। ওকে, তো আমরা চলে যাই ক্লাসে, আর কথা না বলে, আজকে অনেক কথা বললাম। সবাই সাবধানে থাকবে এবং ঠিক মতো স্টুডেন্টদের দায়িত্ব কি, স্টুডেন্টদের দায়িত্ব হচ্ছে পড়ালেখা করা, ঠিক মতো পড়ালেখা করতে হবে। তো আমরা যা সৃজনশীল প্রশ্নে কি বলেছে, আমরা একটা প্রশ্নটা পড়ি। প্রথম উদ্দীপক দেওয়া থাকে, সৃজনশীল একটা কি দেওয়া থাকে, উদ্দীপক, ওই অনুসারে প্রশ্নটা করা থাকে, অথবা একটা চিত্র দেওয়া থাকে। এখানে উদ্দীপকও দেওয়া আছে, চিত্রও দেওয়া আছে। তো উদ্দীপক ও চিত্র কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে যে চিত্রে ও বৃত্তের কেন্দ্র। তো আমরা দেখতে পাচ্ছি যে ও বৃত্তের কেন্দ্র, চিত্রে ও বৃত্তের কেন্দ্র, এবং ওবি এর মান 2.5 সেন্টিমিটার। ওবি কি এর কিন্তু বলে দেয়নি, ঠিক আছে? এটাই কিন্তু নিজের আইকিউ যে ওবি কি আছে। ওবি আসলে হচ্ছে বৃত্তের কি ব্যাস, আর যদি কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব কি বলে, বৃত্তের ব্যাস বলে। কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে বৃত্তের কি বলে, ব্যাস বলে। হ্যাঁ, এর আগে বলা হয়েছে যে বৃত্তের যে কোনো দুই বিন্দু সংযোগ করে জ্যা বলে, যেমন এখানে এবি কিন্তু একটা জ্যা, কিন্তু ব্যাস কি ব্যাসার্ধ, সরি, কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে ব্যাসার্ধ বলে। আর ব্যাসার্ধ কি ব্যাসের অর্ধেক। তো যদি ব্যাসার্ধ দেওয়া থাকে তাহলে ব্যাস বের করতে হলে 2 দ্বারা গুণ করতে হবে, আর যদি ব্যাস দেওয়া থাকে তাহলে ব্যাসার্ধ বের করতে হলে 2 দিয়ে ভাগ করতে হবে। তো এখানে দেওয়া আছে কি, ওবি দেওয়া আছে ব্যাসার্ধ, যার মাপ কত, 2.5 সেন্টিমিটার। ওকে, এখন আমরা এবিসিডি বৃত্তের পরিধি নির্ণয় করতে পারছি। প্রথম হচ্ছে এবিসিডি বৃত্তের পরিধি, যা আমরা ক্লাস 8-এ শিখে আসছি, যে পরিধি নির্ণয়ের সূত্র 2πr। এখানে আর কি, আর হলো ব্যাসার্ধ, একদম ইজি জিনিস। এরপর 2 নম্বর প্রশ্ন হচ্ছে প্রমাণ করো যে বিএডি কোণ সমান হাফ বিওডি কোণ। এটা হচ্ছে বইয়ের একটা বইয়ের জ্যামিতি, অর্থাৎ বইয়ে কিন্তু আমরা এটা শিখেছি। বইয়ে আমরা শিখেছি যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, অথবা বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। বইয়ের 21 নম্বর না হলে 20 নম্বর হবে, অবশ্যই দেখে আসলে জিনিসটা কিন্তু পারা যাবে। এরপরে কি, এরপরে হচ্ছে যে এসি ও বিডি পরস্পর অভিমুখে ছেদ করলে প্রমাণ করো যে এওবি কোণ ও সিওডি কোণ সমান 2AEB কোণ। তাহলে প্রথমে কি এসি ও বিডি পরস্পর ই বিন্দুতে, এটাও কিন্তু আমরা পারবো। আমি দেখাই দিব, দেখলি, কারণ এটা কিন্তু আমরা আগে পড়েছি। যারা পড়েছে অবশ্যই তাদের কিন্তু মনে আছে, তারা কিন্তু এমনি পারবে, আর যারা তাদের মনে নেই তারা কিন্তু আমি একটু এখনই দেখাই দিব, তাহলে বোঝা যাবে যে না অমুক জায়গা থেকে আমরা এটা পড়েছি। তো আমরা ক নম্বর প্রশ্নে অ্যান্সার করা শুরু করি। ক নম্বর প্রশ্ন, ক নম্বর প্রশ্ন কি বলছে যে বৃত্তের ব্যাসার্ধ দ্বারা, তাহলে কি দেওয়া আছে উপকেন্দ্রবিষ্ট বৃত্তের, তাহলে কি দেওয়া আছে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের, দেওয়া আছে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ আর সমান ও বি সমান 2.5 সেন্টিমিটার। একদম ইজি হয়ে আমরা লিখবো, দেওয়া আছে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ আর সমান, ব্যাসার্ধ আমরা আর দিয়ে প্রকাশ করি, ও বি সমান 2.5 সেন্টিমিটার। আমরা জানি পরিধি সমান, আমরা জানি বৃত্তের পরিধি, আমরা জানি বৃত্তের পরিধি সমান 2πr একক। আরটা আমরা যে দুইভাবে লিখেছি তাই এইভাবে লিখি, 2πr একক। তাহলে 2 ইন্টু পাই এর মান 3.1416 ইন্টু আর এর মান 2.5 সেন্টিমিটার। এই হলো আমার কাজ, কিন্তু অলরেডি শেষ হয়ে গেল। এখন আমি গুণ করে গুণফলটা যদি আমি বলে দিই তাহলে কিন্তু আমাদের কাজ হলো শেষ। ওকে, তাহলে আমরা যদি গুণ করি, ক্যালকুলেটর সবাই গুণ করি কত আসে, আমরা ক্যালকুলেটর গুণ করে দেখি কি আছে, 15.71 সেন্টিমিটার। এই হচ্ছে আমার ক নাম্বারটা, 2 মার্ক। এটা ক মার্ক, কত মার্ক, 2 মার্ক, অর্থাৎ 10 মার্কে 3টে ভাগে ভাগ করেছে, ক হচ্ছে 2, খ হচ্ছে 4 এবং গ হচ্ছে 4। তো আমরা 2 মার্ক অলরেডি 2 মার্ক পেয়ে গেলাম, যা ক্লাস 8-এ পড়েছি। এই জন্য বেসিক জিনিসগুলো কিন্তু আগে থেকে সবাই লক্ষ্য রাখতে হবে। এই যে 9-10-এর বেসিক যা আছে তা ইন্টারের কাজে লাগবে, আবার 8-এর যে বেসিক ছিল সেটা 9-10-এর কাজে লাগবে। সেজন্য প্রতি
প্রতি ক্লাসের বেসিকটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। কিন্তু আমাদের কথা হচ্ছে কি, আমরা একটা ক্লাস থেকে একটা ক্লাস উঠলেই তখন কি করি, সব কিছু ভুলে যাই। এটা কিন্তু ভুলে যাওয়া যাবে না, মাথা থেকে ডিলিট করা যাবে না, এটা কিন্তু সবার কিন্তু মাথার ভিতর রাখতে হবে কিন্তু অবশ্যই। তাহলে আমরা এখন খ নম্বর প্রশ্নে চলে যাচ্ছি। খ নম্বর প্রশ্নে কি বলেছে? খ নম্বর প্রশ্নে আমাদেরকে বলেছে যে প্রমাণ করো যে বিএডি কোণ সমান হাফ বিওডি কোণ। তো আমি দেখি বিএডি কোণ কোনটা। বিএডি কোণ হচ্ছে এই চিত্রে দেখা যাচ্ছে বিএডি কোণ, এই হলো বিএডি কোণ অর্থাৎ বৃত্তস্থ কোণ। আর বিওডি কোণ অর্থাৎ কি, এটা হলো কেন্দ্রস্থ কোণ। অর্থাৎ বইয়ের যে আমরা বইয়ের জ্যামিতি, এটা হলো বইয়ের জ্যামিতি, বই যে আমরা পড়েছিলাম সেই বইয়ের জ্যামিতি থেকে কিন্তু আসছে। তো কি করবো, আমি যে চিত্রটা আমি আঁকি, চিত্রটাকে জাস্ট চেঞ্জ করতে হবে। বইয়েরটা হুবহু লিখলেই হবে, জাস্ট একটু কথা চেঞ্জ করতে হবে। তবু আমি একটু বুঝাই দিই চিত্রটা কি চেঞ্জ করবো। চিত্রটা আমরা এই যে চিত্রটা আঁকলাম, চিত্রটা আমরা কিভাবে কি চেঞ্জ করবো আমি দেখাচ্ছি। যে এই হলো আমরা বৃত্তটা আঁকলাম, বৃত্তটা এঁকে তারপরে বিএডি কোণ আঁকি, বিএডি, এই বিএডি কোণ, এই হলো বিএডি কোণ আঁকলাম, এই হলো বিএডি। বইয়ে দেখলে অবশ্যই দেখতে পাবে তোমরা যে বিএসি ছিল বই, ওকে। তারপরে কেন্দ্র, এই হলো কেন্দ্র, তাহলে ও যোগ করি, বিও যোগ করি এবং ওডি যোগ করি, ঠিক আছে। তাহলে বিওডি কোণ, বিএডি কোণ যেটা পেলাম। তো কি করতে হবে, জাস্ট এখানে এ বই ছিল এডি যোগ করি, অর্থাৎ এও যোগ করে বর্ণিত করি। তো আমরা এরকম যে এও যোগ করে বর্ণিত করে, বইয়ের নাম ছিল এডি, এখানে নাম দিব এ এম বা এ এন বা এপি, যার যেটা মনে চায় একটা নাম দিলেই হবে, ওকে। তাহলে কিন্তু আমরা কিন্তু বইয়ের জ্যামিতিটা পেয়ে গেলাম। অর্থাৎ আমরা এখানে লিখতে পারি যে অকেন্দ্রবিষ্ট বৃত্তে বিডি চাপের উপর, কোন চাপের উপর, বিডি চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ হচ্ছে বিএডি এবং কেন্দ্রস্থ কোণ কি বিওডি। প্রমাণ করতে হবে যে বিএডি কোণ বিওডি কোণের অর্ধেক। তো কিভাবে প্রমাণ করব, এটা কিন্তু আমরা প্রমাণ করে আসছি। তবু আমি আরেকবার বলি, আমরা এখানে প্রমাণ মনে করি না, আমরা লিখবো দেওয়া আছে অকেন্দ্রবিষ্ট বৃত্তের বিডি চাপের উপর দণ্ডায়মান বিএডি কোণ বৃত্তস্থ কোণ। বৃত্তস্থ কোণকে, বৃত্তস্থ কোণ হচ্ছে বি, বৃত্তস্থ কোণ হচ্ছে বিএডি কোণ, আর কেন্দ্রস্থ কোণ হচ্ছে বিওডি কোণ। প্রমাণ করতে হবে যে এই লাইনটা লিখে দিব যে বিএডি সমান কোণ বিওডি, হাফ বিওডি। কথা বোঝা গেছে? হাফ বিওডি কোণ, বিএডি কোণ সমান হাফ বিওডি কোণ, এটা প্রমাণ করতে হবে। তো নিয়মটা আমি আবার বলে দেই। নিয়মটা হচ্ছে যে এও কে যোগ করে বর্ধিত করি এম পর্যন্ত, ফলে এ ও বি ত্রিভুজের এই কোণটা কি কোণ, এই যে আমি লাল কালি দিয়ে বুঝাই দিচ্ছি, এটা হচ্ছে কি, এটা হচ্ছে বহিস্থ কোণ। আর বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের যোগফলের সমান। বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের, বহিস্থ কোণ কি, বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের যোগফলের সমান। অর্থাৎ এই কোণ এই কোণের যোগফলের সমান কিন্তু বহিস্থ কোণ, ঠিক আছে। তো এটা কিন্তু আমরা জানি, এর আগেও শিখে আসছি সবাই। যারা জিনিসটা জানে না বা শেখেনি তারা অবশ্যই কিন্তু আগের ক্লাসের ভিডিওটা দেখতে হবে, এই জ্যামিতিক ক্লাসের ভিডিওটা, যে বৃত্তের বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। এখানে আমি অবশ্যই ডিসক্রিপশন লিংক দিয়ে দিব। তো এখানে আমরা কিন্তু এটা জানি, অর্থাৎ যে কোণ বিওএম সমান হচ্ছে এবিও যোগ হচ্ছে, বা ওএবি বলতে পারতাম, ওএবি বলি, ওএবি যোগ হচ্ছে ওবিএ। তাহলে এই দুটো, এই ওএবিও যা ওবিএও তা, কারণ এখানে এই ব্যাসার্ধ জুড়ে কি সমান, এটা আমরা শিখে আসছিলাম। আমরা লিখতে পারি যে ওএবি কোণ যোগ ওএবি কোণ, সেক্ষেত্রে আমরা 2OAB কোণ আসলাম। অনেকে বলতে পারো স্যার আপনি লিখে দিচ্ছেন না কেন, আমি এই জন্য লিখে দিচ্ছি না, কারণ এটা কিন্তু বইয়ের একটা জ্যামিতি, আগে ক্লাসে করেছি, জাস্ট বুঝিয়ে দিচ্ছি আমি একবার, সেটা দেখে অবশ্যই আমার মনে হয় তোমরা সবাই লিখতে পারবে, ঠিক আছে। এবং অবশ্যই কিন্তু হোমওয়ার্ক করে আমাকে জমা দিতে হবে, বা এই যে আমাদের গ্রুপ আছে, গ্রুপে পাঠাতে হবে। এখন আমি যেটা বলতেছি, বিওএম কোণ সমান ওএবি কোণ যোগ ওবিএ কোণ, আর ওএবি কোণ অর্থাৎ ওবিএ আর ওএবি সমান একই কোণ, কারণ হচ্ছে যে আমরা জানি বাহু যদি সমান হয় এর বিপরীত কোণ কি সমান হয়। একই নিয়মে ত্রিভুজ এ ও ডি থেকে আমরা পাই কি, পাই ডিওএম কোণ সমান
কি টু ও এ ডি কোণ, এটা কিন্তু আমরা একই নিয়মে পাই। এই দুটো যোগ করে টু কমন নিয়ে এটা যদি আমরা যোগ করে যদি টু কমন নিই তাহলে কিন্তু আমাদের হয়ে গেল জিনিসটা, অর্থাৎ বিওএম যোগ ডিওএম সমান টু কমন নিলে ও এ বি যোগ কোণ ও এ ডি। হ্যাঁ, এগুলো যোগ করে কিন্তু আমি টোটাল বিওডি পাবো। যোগ করে আমরা কি পাবো, বিওডি ব্র্যাকেট দিয়ে রাখাই, তাহলে এখানে হচ্ছে বিওডি কোণ আর এখানে হচ্ছে টু বিএডি কোণ। যেটা যোগ করলে এটা ভালো করে তাকাই দেখতে হবে কিন্তু যে ও কি ও এ বি আর ও এ ডি যোগ করলে বিএডি কোণ হয়, এটা উল্টা একটু ভাগ হয়ে যায়। অতএব লিখতে পারি যে অতএব কি লেখা যায় যে টু শুধু বিএডি কোণ সমান হাফ বিওডি কোণ। এভাবে কিন্তু আমরা এই প্রমাণটা, আগের প্রমাণটা আমি রিপিট করে দেখালাম। অবশ্যই যদি কারো সমস্যা থাকে তাই রিপিট করে দেখালাম। এরপরে যদি আমরা যাই গ নাম্বারটা কিন্তু এক্সট্রা 1, গ নাম্বারটা হচ্ছে এক্সট্রা 1 নাম্বারটা, এটাও ডিসক্রিপশন লিংক দেওয়া থাকবে। এই এক্সট্রা 1 নাম্বারটা হচ্ছে যে বৃত্তস্থ কোনো চতুর্ভুজের, প্রমাণটা হচ্ছে বৃত্তস্থ কোনো চতুর্ভুজের কর্ণ যদি কোনো বিন্দু ছেদ করে, অর্থাৎ কর্ণ এসি ও কর্ণ বিডি কোনো বিন্দু কোন বিন্দু ই বিন্দু ছেদ করে তাহলে এ ও বি কোণ, এ ও বি, এখানে এ ও বি অবশ্যই এ ও যোগ বি ও বি যোগ করে দিতে হবে, সিওডি যোগ করে দিতে হবে সমান টু এই বি। অর্থাৎ এটা কিন্তু 1 নম্বর চিত্র, 1 নম্বর বইয়ের যে চিত্রটা আছে, বইয়ের জ্যামিতি 1 নম্বর এক্সট্রা, অর্থাৎ এই যে 8.2 1 নম্বর এক্সট্রাটা আমি এটা মুছে 1 নম্বর এক্সট্রাটা একটু একে দেখাতে যে কিভাবে আমরা প্রথম থেকে শুরু করব, তাহলে কিন্তু ওই 1 নম্বরটা দেখেই তোমরা সবাই পারবে। তো আমরা কি করব, প্রথমে বৃত্তটা যদি আঁকি, এই বৃত্তটা এরকম আঁকলাম, এই যে আঁকলাম বৃত্তটা, যার কিরকম ছিল তোমার এই যে ছিল বিএডি কোণ, এই হলো বিওডি কোণ ছিল, এখানে ছিল সি, এই সি দিলাম। তো আমার কি যোগ করতে হবে, আমার যোগ করতে হবে এসি। তো এটা হলো এ ছিল, এটা হলো বি, এটা হলো সি, এটা হলো ডি। তো আমার এসি যোগ করতে হবে আর যোগ করতে হবে কি বিডি। এসি বিডি কোন বিন্দু সেট করেছে, ই বিন্দু সেট করেছে, এটা কি দেবো আমরা ই বিন্দু, এটা হলো ই বিন্দু দিব, ই বিন্দু সেট করেছে। আর এটা তো ও তো আছেই, এমন হতে পারে যে ও এর ভিতর থেকে যাবে বা যাবে না, এটা কিন্তু না, মানে আমার প্রয়োজন না, এটা কিন্তু আমি এসি যোগ করেছি, ও থেকে যেতেও পারে নাও যেতে পারে, ওটা নিয়ে কোনো টেনশন করার কিছু নেই। তো আমার ওই যে এভাবে যোগ করে কিন্তু আমি যেহেতু আমার লাগবে কি এওবি ও সিওডি কোণ, তাহলে আমরা এই জন্য এই প্রথমে কি করলাম, প্রথমে আমরা বিডি যোগ করব, এসি যোগ করব। কি লিখবো, দেওয়া আছে অকেন্দ্রবিশিষ্ট বৃত্তে এ বি সি ডি একটি বৃত্তাকার চতুর্ভুজ, এইটুকু লেখে দেওয়া আছে অকেন্দ্রবিশিষ্ট বৃত্তে, আমি আবার বলি, দেওয়া আছে অকেন্দ্রবিশিষ্ট বৃত্তে এ বি সি ডি একটি বৃত্তাকার চতুর্ভুজ, এ কমা সি ও বি কমা ডি যোগ করি। প্রমাণ করতে হবে যে এ ও বি কোণ কোথায়, এই যে এ ও বি অটোমেটিক যোগ করাই আছে, এ কমা ও যোগ করি, বা এ কমা যদি মাঝখান দিয়ে যায় তাহলে তো এ ও বি যোগ, এ কমা ও যোগ করতে হবে না, আর যদি মাঝখান দিয়ে না যায় অর্থাৎ ও থেকে না যায় তাহলে এ যোগ করতে হবে। তাই প্রমাণ করতে হবে এ ও বি কোণ যোগ সি ও ডি কোণ, সি ও ডি কিন্তু যোগ করা যদি মাঝখান দিয়ে যায় তাহলে কিন্তু আমার করতে হবে না, তাহলে কিন্তু আমার সিও যোগ করতে হবে। তো সি ও ডি কোণ এদের যোগফল, অর্থাৎ এই কোণ দুইটার যোগফল, এই কোণটা আর হচ্ছে এই কোণটা এওবি আর হচ্ছে সিওডি, এই একটা কোণ এওবি আর এই সিওডি, এই দুইটা কোণের যোগফল কার সমান, এই দুইটা কোণের যোগফল আমার হচ্ছে যোগফল 2AEB কোণ, 2AEB কোণ এই দিকে, অর্থাৎ এই পাশে AEB কোণের সমান, অর্থাৎ এর আগের যে জ্যামিতিটা আমরা করেছি সেইটার মতোই, অর্থাৎ আগের যে আমরা যে জ্যামিতিটা করেছি সেটার মতোই কিন্তু এটা এক্সট্রা 1-এর মতো, সেটা এখানেও কিন্তু আমরা লিখতে পারি যে এখানেও কিন্তু আমরা ওই যে বি ও ডি কোণ, যেহেতু বলেছে আমার কি এ ও বি কোণ কোথায়, এই যে প্রথমে হচ্ছে সিওডি, এইটা
সিওডি আর এটা হচ্ছে এওবি। এওবি অর্থাৎ এই কোণটা আর এই কোণটা, সরি আমি কিন্তু ভুল লিখেছি, সিওডি কোণ এইটা আর এওবি হচ্ছে এই কোণটা। এওবি হচ্ছে এই কোণটা, সিওডি হচ্ছে এই পাশেরটা আর এওবি হচ্ছে এই পাশেরটা। ওকে, এওবি কোণ আর হচ্ছে সিওডি কোণ। ওকে, সিওডি কোণ আর টিওবি। এখন আমি দেখাই যে একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। সেই নিয়ম যদি আমি যাই তাহলে এবি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ কোনটা, এবিটা আমি সংক্ষিপ্ত জিনিসে বোঝানোর চেষ্টা করতেছি, তাহলে ইজি হবে লিখতে। আমরা কিন্তু আমরা কিন্তু বিশেষ নির্বাচনটা বলে দিলাম। প্রমাণে যায় একই চাপ এবির উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কোনটা, বৃত্তস্থ কোণ হচ্ছে এডিবি এর বৃত্তস্থ কোণ আর এওবি কেন্দ্রস্থ কোণ। তাহলে এবি চাপের উপর, তাহলে আমি ডাইরেক্ট লিখলাম এবি চাপের উপর বৃত্তস্থ কোণ হচ্ছে এডিবি আর এওবি। তাহলে আমি লিখতে পারি যে কোণ এওবি সমান 2ADB। ওকে, একটা কাজ কিন্তু আমাদের শেষ। এরপরে সিডি চাপের উপর আমরা জানি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, সে লিখলাম। সিডি চাপের উপর আমরা পাই সিওডি কোণ, তাহলে কোণ সিওডি কেন্দ্রস্থ কোণ সিওডি। দেখো এই ভালো করে তাকায় দেখো, এইখান থেকে কিন্তু বৃত্তস্থ কোণ হয়েছে। সিডি চাপ এই হলো কেন্দ্রস্থ কোণ, তাহলে বৃত্তস্থ কোণ কি হবে, সেই বৃত্তস্থ কোণ হবে হচ্ছে ডিএসি এই উপরেরটা বৃত্তস্থ কোণ। সিডি চাপের বৃত্তস্থ কোণ হচ্ছে ডিএসি। আমি এইটা লাল, এই যে এইটা যে আমি লাল মার্কার দিয়ে ইন্ডিকেট করি, এইটার বৃত্তস্থ কোণ হচ্ছে এই সিএডি। এইটা আমাকে প্রশ্ন অনেকে করতে পারে, স্যার আমি সিবিডি নিলাম না কেন? সিবিডি নিলে কিন্তু এবি এর ক্ষেত্রে চেঞ্জ করতে হবে, অর্থাৎ ওই যে বহিস্থ কোণ 2AEB, এই এইবির সাথে মিল করে কাজটা কিন্তু আমার করতে হবে। আবার এইটার ক্ষেত্রে এওবি কোণের ক্ষেত্রে আমি যদি সিলেক্ট করে দিই এডিবি কোণ, কই এডিবি, এই হচ্ছে এওবি কোণের ক্ষেত্রে এই লাল কালো মার্কারটা আমি সিলেক্ট করে দিলাম। তাহলে এখানে কি হবে 2CAD। এখন যদি আমরা দুটো যোগ করে কিন্তু লেফট হ্যান্ড সাইড মিলে যাবে, আর রাইট হ্যান্ড সাইডে কি হবে, যদি আমরা যোগ করলে AOB যোগ COD সমান 2 কমন নিলে আসবে ADB যোগ ADB যোগ CAD। এই জিনিসটা কিন্তু আমার চলে আসলো 2 কমন নিলে। এখন এই ADB আর ADB কে কি লেখা যায়, ADB কোণের আরেকটা নাম কি লেখা যায়, আমরা সবাই খেয়াল করি ADB কোণের দিকে। ADB কোণকে ADE কোণ লেখা যায়, ADB কোণকে ADE কোণ লেখা যায়। আবার CAD কোণকে কি লেখা যায়, CAD কোণকে CAE লেখা যায়। কি লেখা যায়, CAD কোণকে CAE না সরি CAE সেটা একটা রেখাই হয়ে যায়, EAD কোণ লেখা যায়। কোণ EAD লেখা যায়। এখন ADE কোণ কই, ADE কোণ হচ্ছে এই যে ADE এই কোণ, আর তো হচ্ছে EAD এই কোণ। এই দুটো কোণ আমি আবার বলি, একটু আগে যে কথা বলেছিলাম যে আমি কেন CBD নেইনি, কারণ CBD নিলে কিন্তু এই ত্রিভুজের মধ্যে কোণ দুটো পড়ে না। CBD যদি আমি নেই তাহলে CBD নিলে কিন্তু এক্ষেত্রে AB চাপের উপরে আমার বৃত্তস্থ কোণ যে দিছিলাম যে AB চাপের ADB, সেই বৃত্তস্থ কোণটাকে আমরা চেঞ্জ করে ACB নিতে হতো, তাহলে কিন্তু এই দুটোর মধ্যে পড়তো। কথা বলতে গেছে, আমি যদি CBD নেই তাহলে আমার এটা তো ACB, তখন কিন্তু এই দুটো কোণ হতো, তখন এই দুটো কোণ হতো, তখন এই দুটো কোণ হয়ে যেত, আর এই দুটো কোণ নিলেও কিন্তু হবে। ওকে, তখন কিন্তু এটা বহিস্থ কোণ হবে। তাহলে আমি এই দুটো কোণ কি বহিস্থ কোণ, এই দুটো কোণ যেহেতু AEB কোণের সমান বলছে, তাহলে আমি কিন্তু এই দুটো কোণ পেয়ে গেলাম। একটা হচ্ছে CAD এর সংক্ষিপ্ত হচ্ছে CAD এর সংক্ষিপ্ত হচ্ছে EAD, আর ADB এর সংক্ষিপ্ত কোণ হচ্ছে ADE। এই দুইটা হচ্ছে সমান হচ্ছে 2AEB, কারণ আমরা জানি ত্রিভুজের অন্তস্থ কোণ দ্বারা যোগফল, অর্থাৎ এই কোণ আর এই কোণ, এই দুইটা কোণের যোগফল বহিস্থ কোণের সমান, এই AEB কোণের সমান। আর যদি আমি এইটা দিয়ে করতাম তাও কিন্তু হইতো, এই দুটো কোণের যোগফল আমার কিন্তু এই বহিস্থ কোণের সমান, এটা সমান হতো, কিন্তু এটা কিন্তু ভুল কোনো কিছু ছিল না। কথা বোঝা গেছে?
আমি আবার বলি, এইটা কিন্তু আমি জাস্ট বুঝাই দিলাম আরো একবার। অনেকের কাছে গোলা লাগতে পারে, তাদের কাছে গোলা লাগবে যারা আগেরগুলো করেনি। অবশ্যই বইয়েরগুলো করে আসতে হবে এবং এগুলো করে আসতে হবে, তাহলে কিন্তু এই জিনিসটা কিন্তু খুব ইজিলি বোঝা যাবে। ওকে, এটা কিন্তু অনেকের কাছে কঠিন মনে হতে পারে। এবি চাপের উপর দণ্ডায়মান, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। বৃত্তস্থ কোণ স্যার এডিবি নিলেন কেন? কারণ এই জন্য, কারণ এই ত্রিভুজের মধ্যে দুটো কোণ পড়ে, একটা ত্রিভুজের মধ্যে। যদি এ ই বি নিতাম তাহলে কিন্তু সিডি চাপের ক্ষেত্রে কি সি বি নিতাম, অর্থাৎ এই কোণ দুটো তখন একই ত্রিভুজের মধ্যে পড়তো। এখানে মানে একই ত্রিভুজের মধ্যে পড়েছে, একই জিনিস। যদি আমি সিডি চাপের উপর বৃত্তস্থ কোণ সিবিডি নিতাম তাহলে এপি চাপের উপর বৃত্তস্থ কোণ এ ই এ সি বি নিতাম। ওকে, এভাবে কিন্তু আমার আগাতে হবে। এবং আমার মনে হয় যারা আগের ক্লাসগুলো দেখবে এবং এরা দেখবে তাহলে ইজি এবং সহজ মনে হবে। এই সবগুলো দেখে যদি না বোঝা যায় অবশ্যই কমেন্ট করে জানাতে হবে যে বুঝছি কিনা, আর বুঝলেও কিন্তু কমেন্ট করে জানাতে হবে যে না এটা বোঝা গেছে, সামনে আরো ক্লাস, তাহলে আরো ক্লাস নেওয়ার একটা কি বলে যে আশা, আর ক্লাস নেওয়ার আশা জাগবে, কিন্তু না যে এরা বুঝতেছে তাহলে ক্লাসগুলো নেওয়া যায়। ওকে, আজকে বন্ধুই থাকলাম, গুড বাই।